জলবায়ু আর পরিবেশগত অভিন্ন সমস্যায় ভুগছেন গোটা বিশ্বের মানুষ। এই সমস্যা সমাধানের কিছু কৌশল আমাদের হাতের নাগালেই রয়েছে, কিন্তু সব সমাধান যে সব জায়গায় কাজে লাগবে তেমনটা নাও হতে পারে। আর সেক্ষেত্রেই স্থানীয়ভাবে উদ্ভাবনী কৌশল কাজে লাগিয়ে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করবার চেষ্টা করছেন কিছু মানুষ। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে থাকছে সুপেয় বা পানীয় জলের সংকট, প্রাকৃতিক জলের উৎস না থাকলেও কিভাবে পর্যাপ্ত জল নিশ্চিত করেছে সিঙ্গাপুর, এবং নারকেলের ছোবড়া বা আঁশ নিয়ে সমস্যা, তামিলনাড়ু কিভাবে এর থেকে আয় করছে বৈদেশিক মুদ্রা। বছরের উল্লেখযোগ্য একটি সময় ধরে ভারতের বেশিরভাগ বড় শহরের বায়ু ভীষণ দূষিত থাকে। গত বেশ কয়েক বছর ধরেই আমরা এই প্রবণতা লক্ষ্য করে আসছি, এবং কলকাতাও এর থেকে আলাদা নয়। এই সমস্যা সমাধানের জন্য কি করছে সরকার? তাদের উদ্যোগ কি যথেষ্ট? চলুন খুঁজি তার উত্তর। কলকাতায় দীপাবলির আগের দিনের ভোর 6টা এই মানুষেরা সাইক্লিং উইথ লাইটস নামের একটি আয়োজনে অংশ নিয়েছেন। আর 30 ঘন্টার মধ্যেই বাতাসে ভেসে বেড়ানো সূক্ষ্ম কণার মাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যাবে। দূষণের প্রতি মনোযোগ আকর্ষণ করার এটাই সঠিক সময়। Around November, December and January months, these 3 months are in particularly we have seen air quality in Kolkata touching severe levels as well, and it is at very poor levels almost during the entire these months. কলকাতায় প্রতি বর্গ কিলোমিটারে মোটামুটি 24,000 মানুষ বাস করেন। এটি বিশ্বের অন্যতম জনঘনত্বপূর্ণ শহর। রাস্তায় আর জায়গা ফাঁকা নেই। প্রতি বছর প্রায় 90,000 নতুন গাড়ি নথিভুক্ত হয়, এমনটাই জানাচ্ছে সেন্টার অফ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট। বেশিরভাগই কম্বাস্টিয়ন ইঞ্জিন নির্ভর। এই সব কিছুর প্রভাব পড়ছে বাতাসের গুণমানে। একটা সীমার পরে আপনি আর রাস্তা বাড়াতে পারবেন না। আপনি দেখেছেন কেমন যানজট হয়, এবং বেশি যানবাহনের কারণেই যানজটের সৃষ্টি হয়। এতে স্বাভাবিক অবস্থায় যা হওয়ার কথা তার থেকে অনেক বেশি নির্গমন হয়। এই সবই পরিবহন ব্যবস্থাকে জটিল করে তুলেছে। মানুষের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ক্ষতিকর সূক্ষ্ম কণা নির্গমনের ক্ষেত্রে পুরনো ডিজেল চালিত যানবাহন সব থেকে বেশি দায়ী। বাস বা ট্রাকের মতো প্রায় সব বড় যানবাহনে ডিজেল চালিত ইঞ্জিন দেখা যায়। 2022 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ রাজ্যকে 15 বছরের বেশি পুরনো বা নির্গমনের সীমা অতিক্রমকারী যানবাহনগুলো 6 মাসের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেয়। পরিবর্তনের পথে এটা একটা সূচনা হলেও পরিবহন ব্যবস্থাকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমরা আরো বেশি পরিচ্ছন্ন জ্বালানির কথা প্রচার করছি। পাইপলাইন গ্যাস প্রায় কলকাতার কাছাকাছি চলে এসেছে, দ্রুত এটা পৌঁছে যাবে। আমাদের কিছু বিদ্যুৎ চালিত গাড়ি চার্জ করার জায়গা আছে। শেষ 1 বছরে প্রায় 18,000 বিদ্যুৎ চালিত গাড়ি রেজিস্টার করা হয়েছে। কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে তারা কোনো ডিজেল চালিত গাড়ি কিনবে না। কিন্তু একই সাথে কলকাতায় ট্রাম চলাচল প্রায় বন্ধ হতে চলেছে, অথচ ভারতের প্রথম শহর হিসেবে এখানে ট্রামের চলাচল শুরু হয়। কলকাতা এখনো একমাত্র শহর যেখানে সামান্য কয়েকটি ট্রাম এখনো চলে। কর্তৃপক্ষ জানিয়েছেন রাস্তার অন্যান্য গাড়ির সাথে চলতে গিয়ে ট্রাম যানজট ঘটায়। এতে পরিবেশবিদরা ক্ষুব্ধ হয়েছেন। আমরা এই প্রযুক্তির উন্নতির দাবি তুলেছি। আধুনিক প্রযুক্তি সম্পন্ন সৌরচালিত ট্রাম এবং ট্রামের জন্য স্বতন্ত্র রাস্তার কথা বলেছি। সরকারকে এই নিয়ে চিন্তা করতে হবে। কলকাতার সূক্ষ্ম কণাজনিত বায়ু দূষণের অর্ধেকেরও বেশি হয় যানবাহনের কারণে। বায়ু দূষণের জন্য অন্য কারণগুলোর মধ্যে রাস্তার ধারে উনুন, জঞ্জাল পোড়ানো, নির্মীয়মান বাড়ির ধুলো অন্যতম। বয়স্ক, অসুস্থ ও শিশুরা এ কারণে বেশি ঝুঁকিতে থাকলেও সবার স্বাস্থ্যের জন্যই তা ক্ষতিকর। এই বিষাক্ত গ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতাকে উত্তেজিত করে। এর ফলে আমরা শ্বাসকষ্ট বা সিওপিডির মতো নানা রকম অসুস্থতার কবলে পড়ি। এগুলিকে আমরা ফুসফুসের রোগ বলি। দক্ষিণ কলকাতার শ্রী শিক্ষায়তন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য ভালো। এটি একটি সবুজ চত্বর এবং পরিবেশ শিক্ষা এখানকার পড়াশোনার অবিচ্ছেদ্য অঙ্গ।
একটি প্রতিষ্ঠান বিদ্যালয়টিকে বাতাসের গুণমান মাপার যন্ত্র দিয়েছে, যা দিয়ে তারা দূষণের মাত্রার প্রতি কড়া নজর রাখেন। বায়ু দূষণ খুব বেশি হলে শিক্ষার্থীরা ভেতরেই থাকে। আমরা বাতাসের গুণমান সূচক নিয়মিত পর্যবেক্ষণ করি। বিদ্যালয়ে এর জন্য দায়িত্বপ্রাপ্ত 3 থেকে 4 জন মানুষ আছেন। আমাদের ফোনে থাকা অ্যাপে আমরা তা দেখতে পারি। বর্তমানে এটি মাঝারি অবস্থায় রয়েছে। এই শহরে 2020 সালে প্রথম ক্লিন এয়ার অ্যাকশন প্ল্যান চালু করা হয়। বিশেষ যানবাহন রাস্তায় জল ছিটিয়ে ধুলো কমাতে সাহায্য করে। অন্যান্য পদক্ষেপের সাথে এটিও ইতিমধ্যে অবস্থার উন্নতিতে সাহায্য করছে। সমস্ত অটোরিকশাকে এলপিজি চালিত করা হয়েছে এবং পৌরসভার কঠিন বর্জ্য সংগ্রহের দক্ষতা বাড়ানো হয়েছে। তারা কঠিন জ্বালানি নির্ভর রান্নার বদলে এলপিজি ব্যবহার করার জন্য ভর্তুকি দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কলকাতার বায়ু ভারতের মধ্যে অন্যতম দূষিত। কাজেই দীর্ঘমেয়াদে আরো উদ্যোগ নিতে হবে। প্রথমত, বিদ্যুৎ চালিত যান চলাচলের জন্য বড় ধরনের প্রকল্প দরকার। নিশ্চিত করতে হবে যাতে বর্জ্য শতভাগ পৃথকীকরণ হয় ও শতভাগ সংগ্রহ হয় এবং তা থেকে যেন প্রয়োজনীয় পদার্থ পুনরুদ্ধার হয়। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারের ব্যাপ্তিও বাড়াতে হবে। কলকাতায় এমন জায়গাও আছে যেখান থেকে 5 কিলোমিটারের মধ্যে মানুষ বাজার করতে, কাজে বা বিদ্যালয়ে যেতে পারেন। অন্যান্য শহরে যা সম্ভব নয়। ভারতের অন্য শহরের তুলনায় কলকাতার বাসিন্দারা অনেক বেশি গণপরিবহন ব্যবহার করেন। শহরের এই সুবিধাগুলোর পূর্ণ ব্যবহার প্রয়োজন। সাইক্লিং উইথ লাইটস এ যোগদানকারীরাও সেই উদ্দেশ্যেই লড়াই করছেন। সময়ের চেয়ে এগিয়ে থাকা এক শহর সিঙ্গাপুর, যে কারণে তাকে ফিউচারিস্টিক বা ভবিষ্যতের শহরও বলা হয়। কিন্তু নগর কেন্দ্রিক আধুনিক এই দ্বীপ রাষ্ট্র একটি বড় ধরনের সমস্যার মুখোমুখি। সুপেয় জলের কোনো প্রাকৃতিক উৎস নেই তাদের। নাগরিকদের জলের চাহিদা মেটাতে তাই সরকার একটি উচ্চাভিলাষী কৌশলকে কাজে লাগাচ্ছে। নিজেদের বাধাকে সম্ভাবনায় রূপান্তরের পথে নেমেছে তারা। সিঙ্গাপুরে আপনাদের স্বাগত। দক্ষিণ পূর্ব এশিয়ার এই নগর রাজ্য নানা সংস্কৃতিতে উজ্জ্বল। ক্ষুদ্র এই দ্বীপে প্রায় 60 লাখ মানুষের বসবাস। বাণিজ্য ও অর্থনীতির আন্তর্জাতিক প্রাণকেন্দ্র এই শহর। পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক, সম্পদশালী ও সবুজ এক শহর সিঙ্গাপুর। আপনার যা চাই তার সবই এখানে পর্যাপ্ত আছে। শুধু একটাই জিনিসের অভাব। সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক পানীয় জলের উৎস নেই। যে হারে এর অর্থনীতি ও জনসংখ্যা বাড়ছে, 2060 নাগাদ জলের চাহিদা দ্বিগুণ হতে চলেছে। কিন্তু সিঙ্গাপুর তার জন্য প্রস্তুত। পিটার গ্লেক পুরস্কারপ্রাপ্ত একজন জল বিশেষজ্ঞ। সাফল্যের জন্য সিঙ্গাপুর যে দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে তাকে তিনি বলছেন সফট বা নরম পন্থা। গত শতাব্দী ও তারও বেশি সময় ধরে চলে আসা কঠিন পন্থার থেকে নরম পন্থা অনেকটাই আলাদা। কঠিন পন্থায় ভারী পরিকাঠামো বানিয়ে প্রকৃতি থেকে আরো বেশি জল আহরণ করা হয়। প্রকৃতির উপর প্রভাবকে উপেক্ষা করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান তৈরি করা হয়। উল্টোদিকে নরম পন্থা জলকে দক্ষ ও যত্নের সঙ্গে ব্যবহারের কথা বলে, জলের অপচয় রোধের কথা বলে, নতুন নতুন উৎস খোঁজার কথা বলে। সিঙ্গাপুর কিভাবে এই কাজ করেছে তা বুঝতে গেলে জানতে হবে তা কোথা থেকে আসছে। সিঙ্গাপুরের জলের কাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু হয়েছে। জন চার্চ ইউনাইটেড নেশনসে জল নিয়ে কাজ করেন। জল ব্যবস্থা নিয়ে সিঙ্গাপুরে পরীক্ষা নিরীক্ষা অনেক আগে থেকে শুরু হলেও 1942 সালে তা বাকি পৃথিবীর নজরে আসে। তৎকালীন ব্রিটিশ উপনিবেশ সিঙ্গাপুর দ্বীপে সে সময় ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ও ভারতীয়রা ফ্যাসিস্ট জাপানের বিরুদ্ধে লড়াই করছিল। মিত্রশক্তি আমদানিকৃত জলের উপর নির্ভরশীল ছিল। জাপানের বাহিনী জল পরিবহনকারী নলগুলি উড়িয়ে দেওয়ার পর তারা সমস্যায় পড়ে। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সংযোগকারী সেতুতে বোমাবর্ষণ হয়। এর ফলে শহরে জলাভাব দেখা দেয়, তীব্র জলসংকট শুরু হয়। মিত্রশক্তি সিঙ্গাপুরের যুদ্ধ হারলেও জাপানের সামগ্রিক আত্মসমর্পণের পরে এই দ্বীপ ব্রিটিশদের হাতেই থাকে। 20 বছরেরও বেশি সময় পরে সিঙ্গাপুর পুরোপুরি স্বাধীনতা পায়।
রাজনৈতিক স্বাধীনতা সিঙ্গাপুরকে জলকষ্ট থেকে মুক্তি দেয়নি। জলের রেশনিং, পয়ঃপ্রণালীর ভয়াবহ অবস্থা, সে সঙ্গে বন্যা লেগেই থাকে। ভাগ্য নিজেদের হাতে নিয়ে সিঙ্গাপুর দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করে। সিসিলিয়া তর্তাজাদা প্রায় 3 দশক ধরে জলনীতি ও বিশ্বের নানা প্রান্তের উদ্ভাবন নিয়ে গবেষণা করছেন। সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পরে জলের দিক থেকেও স্বাধীন হওয়ার পরিকল্পনা শুরু করে। একই সাথে তারা খাদ্য ও শক্তির ক্ষেত্রে স্বাধীন হওয়ার পরিকল্পনা নেয়। ভবিষ্যৎ চাপ নিতে পারবে এমন ব্যবস্থা নিতে চায়। 2060 সালের পরিকল্পনা 1965 থেকেই শুরু হয়। কয়েক বছর ধরে যাচাই বাছাইয়ের পর প্রাথমিক পরিকল্পনা থেকে চূড়ান্ত কৌশলপত্র তৈরি করা হয়, যার নাম দেয়া হয় 4 ন্যাশনাল ট্যাপস বা 4 জাতীয় কর। প্রথম জল আমদানি, দ্বিতীয় ডিস্যালিনেশন বা লবণ মুক্তকরণ, তৃতীয় স্থানীয় জলাধার এবং চতুর্থ, যার নাম তারা দেয় নিউ ওয়াটার। একটু বিশদে দেখা যাক। প্রথমত, সিঙ্গাপুর জানত তাদের কাছেই পর্যাপ্ত জল আছে। 60-এর দশকে মালয়েশিয়ার সাথে জল আমদানির 2টি চুক্তির ফলে জল সরবরাহ ফের শুরু হয়। এর মাধ্যমে প্রতিদিন কম খরচে লাখ লাখ লিটার জল নিয়ে আসা হয়। কিন্তু প্রয়োজনীয় জলের অর্ধেক প্রতিবেশীর থেকে কেনাটা টেকসই সমাধান নয়। অন্যদিকে মালয়েশিয়া শুরু থেকে জল সরবরাহ বন্ধের হুমকি দিতে থাকে এবং দামের ক্ষেত্রে দরাদরি শুরু করে। এই নিয়ে টানাপোড়েন যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করে। সিঙ্গাপুরের নেতারা তাদের দুর্বলতা জানতেন, তাই 2061 সালের মধ্যে তারা জল আমদানি বন্ধের পরিকল্পনা করেন। কাজেই পরিকল্পনার অন্য 3টি কলও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অল্প জল থাকায় তাদের জন্য জলের পরিকল্পনা গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরকে নিশ্চিত করতে হবে সেই জল যেন সঠিকভাবে ব্যবহার করা হয়। এই পরিকল্পনার উদ্দেশ্য হল জলের প্রতিটি বিন্দুকে যত বেশি সম্ভব ব্যবহার করা। অর্থাৎ তাদেরকে নদী নালা পরিষ্কার রাখতে হবে, কোটি কোটি টাকা বিনিয়োগ করতে হবে এবং দ্বীপ রাষ্ট্রটিতে বিদ্যমান আছে এমন উৎস থেকে আরও বেশি মাত্রায় জল সংগ্রহ করতে হবে। উদাহরণ হিসেবে সমুদ্রের কথা বলা যায়। ভূগর্ভস্থ এই পরিকাঠামো অত্যাধুনিক। সাধারণত এর মাধ্যমে ব্যবহৃত জল প্রক্রিয়াকরণ করা হয়, তবে খরার সময় এটি সমুদ্রের জল থেকে নুন আলাদা করে। এর উপরিভাগ পার্ক হিসেবে ব্যবহৃত হয়। সারা দ্বীপের জল সরবরাহের 25% পর্যন্ত যোগান আসে এমন 5টি লবণ মুক্তকরণ কেন্দ্র থেকে। 2060 সালের মধ্যে এই সক্ষমতাকে চাহিদার 30% উন্নীত করার পরিকল্পনা করেছে তারা। এই সময়ের মধ্যে জলের ব্যবহার দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তাতেও স্বনির্ভরতার কাছাকাছি পৌঁছানো যাবে না। তাহলে উপায়? কেন? বৃষ্টি। সিঙ্গাপুরে প্রচুর বৃষ্টিপাত হয়, যা ধরে রাখার ক্ষেত্রে তারা দক্ষ। দেশটির উপরিভাগের 2/3 বৃষ্টির জল ধারণে ব্যবহার হয়। নদী, নালা ও পয়ঃপ্রণালী এই জলকে 17টি জলাধারে নিয়ে যায়। বৃহত্তমটি হল মারিনা জলাধার, যার আকার 10,000 হেক্টর। এটি একদিকে সুপেয় জলকে সমুদ্রে বয়ে যেতে বাধা দেয়, অন্যদিকে ঘন ঘন বন্যার হাত থেকে সিঙ্গাপুরকে রক্ষা করে। এই ভূগর্ভস্থ জলাধারও একই কাজ করে, নালা উপচে পড়া বন্যার জল ধরে রাখে। এই জলকেও প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহার করা যায়। 2060 সাল নাগাদ সরকার জমির 90% বৃষ্টির জল ধারণে ব্যবহার করতে চায়। কিন্তু এর মধ্যেই যে জল সরবরাহ করা হচ্ছে তা পুনর্ব্যবহারে কি করা হচ্ছে? সমস্ত বর্জ্য জল সংগ্রহ করে প্রক্রিয়াকরণ করে যথাসম্ভব পুনর্ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে সিঙ্গাপুর যে বিনিয়োগ করে, বেশিরভাগ দেশ তার ভগ্নাংশও করে না। জল কর্তৃপক্ষ $1,000 কোটি খরচ করে 206 কিলোমিটার লম্বা পয়ঃপ্রণালীর একটি হাইওয়ে তৈরি করেছে। এর মাধ্যমে শহরের বর্জ্য একটি অত্যাধুনিক জল পরিশোধন কেন্দ্রে চলে যায়। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুর পৃথিবীর 5ম ধনী দেশ, কাজে তারা এমন খরচ তো করতেই পারে। কেননা 1965 সাল থেকেই সিঙ্গাপুরের ক্ষমতা একটি দলের হাতে নিয়ন্ত্রিত হয়ে আসছে। নিয়ন্ত্রিত গণতন্ত্রের দেশটিতে তাই এ ধরনের প্রকল্প চালানো সহজ হয়েছে। শহরের ভূগর্ভে পয়ঃপ্রণালীর বিশাল এক নেটওয়ার্ক রয়েছে। কিন্তু সিঙ্গাপুরের জল পরিকল্পনার গর্ব জল সংগ্রহের পর তার প্রক্রিয়াকরণ ব্যবস্থা। কর্তৃপক্ষ এর নাম দিয়েছেন নিউ ওয়াটার। মাইক্রোফিল্টারেশন, রিভার্স অসমোসিস এবং ইউভি রেডিয়েশন প্রযুক্তির মাধ্যমে এটি কাজ করে। কিছু জল এতটাই বিশুদ্ধ যে তা চিপ প্রস্তুতকরণ শিল্পে ব্যবহার করা হয়, কারণ সেখানে অতিরিক্ত বিশুদ্ধ জল প্রয়োজন। এই থেকে বোঝা যায় তাদের জল কতটা ভালো মানের। জানেন কি, বিশ্বে বর্জ্য জলের অর্ধেকই প্রক্রিয়াকরণ না করে ছেড়ে দেওয়া হয়। মাত্র 11% জল পুনর্ব্যবহার করা হয়। কিন্তু সিঙ্গাপুরে পানীয় ও অন্যান্য জলের চাহিদার প্রায় 30% পুনর্ব্যবহৃত জল থেকে মেটানো সম্ভব।
2060 নাগাদ যা 55% নিতে চায় দেশটি। এর বেশিরভাগই শিল্পে ব্যবহার হয়। মানুষ খুঁতখুঁতে হওয়ায় এখনও সামান্য অংশই পানীয় জলের যোগানে মেশানো হয়। এটা বিতর্কিত বিষয়। নর্দমা দিয়ে আমাদের বর্জ্য জল প্রবাহিত হয়, টয়লেটে আমরা জল ফ্লাশ করছি, শিল্প বর্জ্য জল ফেলছে। জল ফেলে দেওয়ার মাধ্যমে আমরা দায়মুক্ত হতে চাই। এই মনোভাব পরিবর্তনের উপায় কি? ফ্লাশ সেভার সিস্টেম ব্যাগ ব্যবহার করুন, প্রতি ফ্লাশেই টাকা জমান। জলের ব্যবহার কমান, প্রতি ঘন্টায় 10 লিটার জল বাঁচান। দেশ জুড়ে জল সাশ্রয়ী ব্যবস্থা বসানোর জন্য মানুষকে উৎসাহ দেওয়া হয়। কেউ তা ব্যবহার করলে অন্যান্য পরিবেশ বান্ধব পণ্যের ক্ষেত্রে ছাড়ের ভাউচার পেয়ে থাকেন। আধুনিক যন্ত্রের মাধ্যমে প্রতিটি বাড়ির জল ব্যবহারের উপর নজর রাখা হয় এবং পাইপে ছিদ্র থাকলে শনাক্ত করা হয়। এভাবেই সিঙ্গাপুর ছিদ্র থেকে জল অপচয়ের পরিমাণ 5% নামিয়ে আনতে পেরেছে, বৈশ্বিকভাবে যার পরিমাণ গড়ে 30%। তার সাথে জল নিয়ে সচেতনতামূলক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা ভালো করেছে। জনগণকে তারা জলের পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানের ব্যাপারে অবগত করেছে। সিঙ্গাপুর অসাধারণ কাজ করলেও অন্যান্য দেশের তুলনায় তাদের অনেক সুবিধা রয়েছে। ধনী ও নিবিড়ভাবে নিয়ন্ত্রিত সমাজের এই শহরে কৃষিক্ষেত্র বেশ ছোট, ফলে তারা পুরোপুরি নাগরিক ও শিল্পজাত বর্জ্য জলের উপর জোর দিতে পেরেছে। পৃথিবীর অনেক জায়গায় খাদ্য উৎপাদনে বিপুল পরিমাণে সুপেয় জলের ব্যবহার ও দূষণ হয়, সেই সমস্যাটি সিঙ্গাপুরের নেই। তারপরও অনেক কঠিন চ্যালেঞ্জকে সম্ভব করে দেখিয়েছে তারা। আমাদের জ্বালানির প্রচলিত উৎসগুলো ক্রমশ বদলে যাচ্ছে, তবে পরিবর্তনের এই প্রক্রিয়া স্থানীয়দের জন্য মোটেও সহজ নয়। বিশেষ করে এর আর্থসামাজিক প্রভাব চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। যেমন এর উপরে নির্ভরশীল চাকরি বা কর্মসংস্থানগুলোর ভবিষ্যৎ কি হবে তা একটি বড় প্রশ্ন হয়ে দেখা দেয়। যেমনটা দেখা দিয়েছিল স্লোভাকিয়ার একটি শহরে। লিগনাইট খনি বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার খনি শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করতে হয়েছে। তবে চমৎকার সমাধানও মিলেছে। পুরনো খনির জায়গায় তৈরি হয়েছে গ্রিন হাউস কৃষি এবং মাছের খামার। এই মাছ 1.7 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, ওজনে হতে পারে 60 কিলো অবধি। এর স্বাভাবিক বাসস্থান আফ্রিকার মতো ক্রান্তীয় জলাভূমি। এই আফ্রিকান মাগুর তার মতো মাছেদের কাছাকাছি ভালোভাবে থাকে, ফলে চাষের পক্ষে এ আদর্শ মাছ। এই 30,000 মাছকে নিয়মিত খাবার দেওয়া ও জলাধারে অক্সিজেনের মাত্রা বজায় রাখা, এই কাজে নিযুক্ত আছেন এই প্রাক্তন খনি শ্রমিক। তিনি খনির কাজ ছেড়ে সাফল্যের সাথে মাছ চাষ করছেন। এটা খুবই আকর্ষণীয় কাজ। খনি শ্রমিকদের সব সময় পরিস্থিতির মোকাবেলার জন্য তৈরি থাকতে হতো। এই ঘরের আবহাওয়াও নিচের খনির মতোই। তাপমাত্রা ও আর্দ্রতা একই রকম, খুবই গরম, প্রায় 28 থেকে 29 ডিগ্রি। স্লোভাকিয়ার হানলোভার লিগনাইট খনিগুলো থেকে বহু বছর লাভের দেখা মেলেনি। এক পর্যায়ে সেগুলি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু সংস্থাটি ভবিষ্যতের দিকে তাকিয়ে 1,07,00,000 ইউরো খরচ করে এই মাছ চাষ কেন্দ্র গড়ে তুলেছে। এই বিনিয়োগের মূল কারণ ছিল গরম ঘুম ও জল। খনির সুড়ঙ্গ থেকেই এই জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। খনির প্রাক্তন শিফট পরিদর্শক তার অভিজ্ঞতার অনেকটাই এখানে কাজে লাগাতে পারছেন। এই মাছ চাষ কেন্দ্রটি কম্পিউটার চালিত এবং অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর। সম্পূর্ণ ব্যবস্থাটি একটি ইসরায়েলি পেটেন্টের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। ইসরায়েল একটি শুষ্ক দেশ, যেখানে জলাভাব রয়েছে। কাজেই তারা ক্রমাগত জল সংরক্ষণ ও রিসাইকেল করে। আমরা এই থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং এভাবেই আমরা খনি বন্ধ হওয়ার পর গরম ভূজল ব্যবহার করি। এই জল গ্রিন হাউসকে গরম করতেও ব্যবহার হয়, যেখানে অনেক খনিকর্মীর স্ত্রীরা কাজ করেন। গ্যাব্রিয়েলা উরসুলোভার স্বামী একজন শ্রমিক ছিলেন। স্বামী চাকরি হারানোর পর এখানে কাজ করে সংসার চালাতে পেরে তিনি কৃতজ্ঞ। এই সংস্থা বর্তমানে দেশটিতে বিফ স্টেক টমেটোর সবথেকে বড় উৎপাদক। তারপরেও মাছ চাষ বা গ্রিন হাউস দিয়ে খনিতে নিয়োজিত প্রায় 3,000 মানুষের কাজ ফিরিয়ে দেওয়া যায়নি।
Určite áno, len keby bolo toho viacej ešte, lebo tých baníkov, ktorí boli prepustení, to bolo množstvo ľudí, ktorí ostali doma a majú problém sa presadiť robotu si nájsť, lebo tu není veľa možností. কাজ হারানো শ্রমিকদের জন্য এ এক রূঢ় বাস্তবতা। একসময় তারা সম্মান, ভালো বেতন পাওয়ার পাশাপাশি খনিতে কাজ করার ঐতিহ্য বহন করতেন। আমি ঠিকই আছি, কি বা করব? সিদ্ধান্ত উপরমহল থেকে এসেছে, আমাদের মেনে নিতে হবে। তারা পুনরায় প্রশিক্ষণ দিতে চাইছে, দেখা যাক কি হয়। জীবন চলবেই, থেমে থাকবে না। বয়স্ক শ্রমিকেরা আগেই অবসর নিয়েছেন, বাকিরা 7 বছর অবধি সরকারি ক্ষতিপূরণ পাবেন। ইউরোপিয়ান ইউনিয়ন তাদের পুনঃ প্রশিক্ষণের ব্যয় বহন করছে এবং কাজ খুঁজে পেতে সাহায্য করছে। টমেটোর চাহিদা ক্রমেই বাড়ছে, সারা দেশ প্রক্রিয়াজাত মাছের সাথে সেগুলি বিক্রি করছে, এমনকি পোল্যান্ডেও তা রপ্তানি হচ্ছে। রাস্তার ধারের দোকানগুলিও নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। ভূমি বেষ্টিত স্লোভাকিয়ায় খাদ্য তালিকায় সর্বদা টাটকা মাছ থাকে। মাছের খামার ও গ্রিনহাউস রাতারাতি তৈরি হয়নি, এজন্য বহু বছর লেগেছে। এই প্রকল্পগুলি খনি এলাকার কাঠামোগত পরিবর্তনের অভিঘাত কমিয়ে আনতে সাহায্য করছে। কয়লা খনি থেকে রূপান্তরের পথে থাকা অন্য এলাকাগুলোর জন্য এটি উদাহরণ হতে পারে। ফেরা যাক ভারতে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এবং নারকোলের জন্য বিখ্যাত তামিলনাড়ুর পোল্লাচি। নারকোল যে শুধুমাত্র পরিবেশ বান্ধব জীবিকার উৎস তাই নয়, এর থেকে পরিবেশ বান্ধব নানা পণ্যও তৈরি হয়। বাগানে ব্যবহারের জন্য মাটির বিকল্প হিসেবে নারকেলের ছোবড়া এখন গোটা বিশ্বে বিখ্যাত। তবে এর ব্যবহার শুধুমাত্র কৃষিতে সীমাবদ্ধ নেই। উদ্ভাবনী ভাবনা কাজে লাগিয়ে নারকেলের ছোবড়া থেকে কৃষকেরা যে সমস্ত পণ্য তৈরি করছেন তা পরিবেশগত বৈশ্বিক চ্যালেঞ্জের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যত দূর চোখ যায় শুধু নারকেল গাছের সারি। আমরা আছি তামিলনাড়ুর সীমান্তবর্তী শহর পোল্লাচিতে। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে কৃষকেরা নারকেল চাষ করছেন। নারকেল থেকে পাওয়া শাঁস আর দুধ ছাড়াও আয়ের বাড়তি আরেক উৎস পেয়েছেন তারা। নারকেলের ছোবড়ার চাহিদা ক্রমাগত বাড়ছে বলে জানালেন উদ্যোগপতি। প্রতিবারের ফলন থেকে তারা কয়েক হাজার টন ছোবড়া পান। নারকেল সংগ্রহের পরে আমরা তা ছাড়িয়ে বাইরের আবরণ থেকে ছোবড়া বের করি। তারপর আরেকটি পৃথকীকরণ পদ্ধতির মাধ্যমে আরো দুটি পণ্য পাওয়া যায়। நம்ம இயந்திரங்கள் மூலமாக பிரிக்கும் போது நம்மளுக்கு 2 விதமான ப்ராடக்ட் கிடைக்கும். ஒன்னு பாத்தீங்க அப்படின்னா தேங்காய் மஞ்சி அல்லது காய ஃபைபர். அடுத்தது பாத்தீங்கன்னா সুতরাং ছোবড়ার মধ্যে 1/3 কয়ার ফাইবার ও 2/3 কোকো পিট পাওয়া যায়। 1/3 காய ফাইবার இருக்கும், 2/3 কোকো পিট இருக்கும்। কৃষিক্ষেত্রে কোকোপিট খুবই জনপ্রিয়। এর মূল কারণ গাছের চারাকে তা দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে। প্রতি কিলোগ্রাম কোকোপিট 14 লিটার জল 14 লিটার தண்ணி இழுத்து வைக்கக்கூடிய தன்மை இருக்குது। উরতেও வெளிய விடாத அது அப்படியே வெச்சுக்கு। அதனால এই কারণে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যেও এটা এত জনপ্রিয়। அவங்க மிக விரும்பி வாங்குறாங்க। প্রতি বছর ভারত নারকেলের প্রায় 9 লক্ষ টন উপজাত দ্রব্য রপ্তানি করে। আধুনিক কৃষির প্রতি আগ্রহ, বিশেষ করে নগরাঞ্চলে এই চাহিদা বৃদ্ধির কারণ। இன்னைக்கு வளர்ந்த நாடுகள் அவங்களுடைய ফুডটা বেশিরভাগ উন্নত দেশ তাদের প্রয়োজনীয় খাবার গ্রিনহাউস বা ভার্টিক্যাল কৃষির মাধ্যমে ফলাতে চায়। அமைப்பாங்க। இப்போ ஒரு ஏக்கர் நிலத்தை நீங்க எடுத்துட்டீங்க அப்படின்னா தக்காளி செடி அப்படின்னா அதுல 4000 செடி வைக்கலாம்। টমেটো চাষ করতে গেলে আপনি 1 একর জমিতে 4000 টমেটো গাছ লাগাতে পারবেন। 8000 செடியிலிருந்து 12000 செடிகளை எச்சலா வைக்க முடியும்। நீங்க வெளியே 70% আপনি অনায়াসে 8 থেকে 12000 গাছ লাগাতে முடியும்। அதே மாதிரி உரத்தை சேமிச்சுக்க முடியும்। ப்ரொடக்ஷனை ஜாஸ்தி பண்ணலாம்। ভারত বর্তমানে 125টিরও বেশি দেশে কোকোপিট রপ্তানি করে। আমেরিকা একটা বড় বাজার। সেখানে বিক্রি হওয়া কোকোপিটের 40% আসে কেবল পোল্লাচি থেকে। পরিবহনের সুবিধার জন্য তন্তুকে চাপ দিয়ে 5 কিলোয় এক একটি ব্লক বানানো হয়। কিন্তু পোল্লাচির কারখানায় কেবলমাত্র এটাই তৈরি হয় না। কোকো পিத்தை பொறுத்தளவுக்கு
பிளான்ட் பேஸ்ட் மீடியாஸ் பண்ணிட்டு இருக்கோம். விதையை முளைக்க வைக்கிறதுக்கு உண்டான சீட் ஜெர்மினேஷன் காயின்ஸ் பண்ணிட்டு இருக்கோம். கப்ஸ் பண்ணிட்டு இருக்கோம். காய উড্ডல சின்ன பாட்டுகளை எல்லாம் பண்ணிட்டு இருக்கோம். இந்த மாதிரி கிட்டத்தட்ட விதமான ப்ராடக்ட்ஸ் வந்து எல்லாம் நம்ம பண்ணிட்டு இருக்கோம். কৃষিক্ষেত্রে ফলন কমার আগে 3 বার পর্যন্ত নারকেলের ছোবড়া ব্যবহার করা যায়। উপজাত দ্রব্য হিসেবে কোকোপিট মূল্যবান হয়ে ওঠার পেছনেও এটাও একটা কারণ। এবার বিদায়ের পালা। আজকের পর্ব থেকে নিশ্চয়ই ভাবনার অনেক খোরাক পেয়েছেন আপনারা। পরিবেশগত বিষয়ে আপনাদের কি চিন্তা ভাবনা তাও আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে আবারও পরিবেশগত নানান সংকটের সমাধান নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।